হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম প্লেস। আজকে বিষয়টি হলো প্র্যাগমাটিজম। তো প্র্যাগমাটিজম সম্পর্কে পার্ট 1 ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো পরিবাদী দর্শনের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, এছাড়াও ডিসিপ্লিন, টিচার রোল, এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে আলোচনা করব। তাহলে চলো দেখা যায় কী কী রয়েছে এখানে। তো হলো টাইপস অফ প্র্যাগমাটিজম। তাহলে প্র্যাগমাটিজমের সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে এই দর্শন বেশি ইম্পর্টেন্স দিয়েছিল প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশন। কি বললাম? প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশন। তাহলে পরিবারী দর্শন বেশি ইম্পর্টেন্স দেয় কাকে? প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশন। কার থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে? বেশি তারা ইম্পর্টেন্স দিয়েছে থিওরিটিক্যাল আইডিয়াস। তাই পরিবাদী দর্শন বেশি ইম্পর্টেন্স দেয় প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনকে। কার থেকে? থিওরিক্যালি যে আইডিয়াস তার থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে তারা প্র্যাকটিক্যালি অ্যাক্টিভিটিকে। ওকে, তো এই দর্শনের যে টাইপসগুলো রয়েছে তা হলো কি কি? তাহলে টাইপস অফ প্র্যাগমাটিজম। টাইপস, ওকে, তো কি কি টাইপস রয়েছে প্র্যাগমাটিজমের? ফার্স্ট হলো হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম। হিউম্যানিস্টিক pragmatism. Humanistic pragmatism. Okay. The humanistic pragmatism এর যিনি ফাউন্ডার তারা হলেন সিলার অ্যান্ড জেমস। সিলার অ্যান্ড জেমস হলেন এই দর্শনের প্রবর্তক। ওকে, তো হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজমটা কি? তাহলে হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম হলো যে মানবতাবাদী প্রয়োগবাদী দর্শন। তাহলে এই দর্শনের মূল বক্তব্য কি? তাই হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম তারা যেটা এক্সপ্লেইন করেছে সেটা হলো যে এত কিছু যে এক্সপেরিমেন্ট, সোসাইটির মধ্যে বা সমাজের মধ্যে, সেটা কাদের জন্য? সেটা হিউম্যান বিং। সমাজের মানুষদের জন্যই। ওকে, তাহলে সেই সমাজের মানুষদের কি নিডস রয়েছে? কি বললাম? কি নিডস, তাদের কি চাহিদা রয়েছে, তারা কি চাইছে, তাদের কি করে স্যাটিসফ্যাকশন করা যায়, এই বিষয়গুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে এই হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম। কি বললাম? যে হিউম্যান বিং সমাজের মধ্যে তাদের কি নিডস রয়েছে, ওকে, এবং তাদের স্যাটিসফ্যাকশন, বা সমাজের মধ্যে তাদের কি করে বেনিফিশিয়ার হিসাবে ইনভলভ করা যায়, এই বিষয়গুলোকে বেশি জোর দেয় এই হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম। তাহলে হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম তারা এক্সপ্লেন করে এটাই যে সমাজের মধ্যে যাতে এক্সপেরিমেন্ট এত কিছু, সেগুলো কাদের জন্য? সেগুলো হিউম্যান বিং, সমাজের মানুষের জন্য। তাহলে সেই সমাজের মানুষের কি চাহিদা রয়েছে, তাদের প্রয়োজন কি রয়েছে, সমাজের মধ্যে তাদের কি করে বেনিফিশিয়াল হিসেবে ডেভেলপমেন্ট করা যায়, এই বিষয়গুলোকে জোর দেয় এই হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজমরা। ওকে, যে মানুষের যে বাস্তব জীবন এবং অভিজ্ঞতা, বিশেষ করে যাদের জীবনে সংগ্রাম করতে হয়, যাদের জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজনকে বুঝতে হবে, তাদের নিডসকে ফুলফিল করতে হবে, তাদের যে স্যাটিসফ্যাকশন, তাদের চাহিদা, সেগুলোকে পূরণ করতে হবে। এটা এক্সপ্লেন করে থাকে এই হিউম্যানিস্টিক প্র্যাগমাটিজম। যে এত কিছু মানুষের জন্য, সে মানুষের কথা ভাবতে হবে আগে। ওকে, নেক্সট আমরা আসবো এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম। কি বললাম? এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম।
এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম। ওকে, কি বললাম? এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম। তাহলে এই দর্শনের ফাউন্ডার কোনো বইতে সেভাবে উল্লেখিত নেই, তবে অবশ্যই আমরা জন ডিউই এবং যে চার্লস পিয়ার স্যান্ডার্স তাকে আমরা এই দর্শনের ফাউন্ডার হিসাবে আমরা ধরতে পারি, তবে কোনো স্পেসিফিক কোনো বইতে কিন্তু এই দর্শনের ফাউন্ডার হিসাবে কিন্তু উল্লেখিত নেই। তাহলে এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজমটা কি? তাহলে এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজমরা তারা বলে থাকে যে আমরা যে অ্যাক্টিভিটি করছি, কি বললাম? আমরা যে অ্যাক্টিভিটি করছি তাদের ব্যাখ্যা হলো অ্যাক্টিভিটি। তাহলে আমরা যে অ্যাক্টিভিটি করছি এবং সেই অ্যাক্টিভিটি ধরুন যে রেজাল্ট পাই, কি বললাম? যে অ্যাক্টিভিটি করছি সেই অ্যাক্টিভিটি ধরুন যে রেজাল্ট বা যে ফলাফল পাই সেটা যদি আমাদের জন্য ইউজফুল হয়, কি বললাম? ইউজফুল, ব্যবহারযোগ্য। আর যদি ইউজফুল না হয়, যদি আমাদের জীবনে কাজে না লাগে, সেটাকে তারা পুরোপুরি অচল হিসাবে গণ্য করে। তাই এই এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজমরা তারা এটা বলতে চায় যে সমাজের মধ্যে যা কিছুই আমরা করব না কেন সেটা অবশ্যই টেস্ট, ভেরিফাই এবং এক্সপেরিমেন্ট করা অবশ্যই প্রয়োজন, এবং এর ফলে যে ফলাফল বা যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট যদি আমাদের কাজে লাগে বা ইউজফুল হয় তবে সেটা ঠিক, আর না হলে সেটা তার অচল। এটা হলো এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম। তাহলে এটাই বলতে চাই যে সমাজের মধ্যে সমস্ত অ্যাক্টিভিটি, যে কাজকর্ম আমরা করি না কেন সেগুলোকে ভালো করে এক্সপেরিমেন্ট করে তার সলিউশন করাই হবে প্রধান কাজ। এটাই এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজমটা বলে থাকে। ওকে, নেক্সট আমরা আসবো নমিনালিস্ট প্র্যাগমাটিজম। কি বললাম? নমিনালিস্ট। নাম্বার 3, নমিনালিস্ট প্র্যাগমাটিজম। কি বললাম? নমিনালিস্ট প্র্যাগমাটিজম। ওকে, তাই নমিনালিস্ট প্র্যাগমাটিজমটা কি বলছে? তারা বলছে যে সমাজের মধ্যে কি প্রয়োজন আমাদের? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে এই নমিনালিস্ট প্র্যাগমাটিজমটা তারা ব্যাখ্যা করে যে আমাদের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দ্বারা কি করব? কোনো কিছুকে আমরা উপলব্ধি করব, বোঝার চেষ্টা করব। কি বললাম? যে আমাদের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দ্বারা সমাজের যে বিষয়গুলো রয়েছে, সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে উপলব্ধি করে তার সলিউশন করতে হবে। কি বললাম? সলিউশন। কি সলিউশন করবো আমরা? প্র্যাকটিক্যালি, রিয়েল যে সলিউশন, রিয়েল ওয়ার্ল্ড, সেটাই তারা বলে এখানে। ওকে, তারা বলে যে এক্সপিরিয়েন্স, তারা ইম্পর্টেন্স দেয় এক্সপিরিয়েন্সকে, যে এক্সপিরিয়েন্স দ্বারা কোনো কিছুকে অনুভব করতে হবে, কোনো কিছুকে বুঝতে হবে। যদি বুঝি যে এটা ঠিক, তবেই সেটা আমাদের জন্য কার্যকারী, আর না হলে সেটা কার্যকারী নয়। এটা নমিনালিস্টরা এটা ব্যাখ্যা করে। ওকে, ধরো এই মার্কার পেনটা রয়েছে, এটাকে আমরা কি করছি? অনুভব করছি যে এটার দ্বারা কি করতে পারি আমরা। যদি এটা আমাদের বেনিফিশিয়াল হয় তবে সেটাকে কি করবো? আমরা কাজে লাগাবো। আর যদি মনে করে এটা আমাদের জন্য দরকার নেই সেটাকে আমরা রিজেক্ট করে দেবো। তাই নমিনালিস্ট প্র্যাগমাটিজমটা ব্যাখ্যা করে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অনুভব করে অভিজ্ঞতা দ্বারা যেটা আমাদের জন্য ভালো না খারাপ। ওকে, এছাড়া তাই এদেরকে আমরা এমপিরিক্যাল, এমপিরিক্যাল প্র্যাগমাটিজমও বলা হয়। কি বললাম? এমপিরিক্যাল প্র্যাগমাটিজমও কিন্তু বলা হয়। কাদেরকে? এই নমিনালিস্ট প্র্যাগমাটিজমকে। ওকে, তাই নমিনালিস্ট প্র্যাগমাটিজম ইম্পর্টেন্স দেয় কাকে? এক্সপিরিয়েন্সকে। ওকে, পরীক্ষার সময় কোশ্চেন আসতেই পারে যে নমিনালিস্ট যে প্র্যাগমাটিজম তার ইম্পর্টেন্স দেয় কাকে? তার ইম্পর্টেন্স দেয় এই এক্সপিরিয়েন্সকে, বেশি ইম্পর্টেন্স দেয় যে অভিজ্ঞতা দ্বারা বোঝো, অভিজ্ঞতা। ওকে, নেক্সট আমরা আসবো বায়োলজিক্যাল প্র্যাগমাটিজম। কি বললাম? বায়োলজিক্যাল প্র্যাগমাটিজম। তাহলে বায়োলজিক্যাল প্র্যাগমাটিজমটা কি?
তাহলে বায়োলজিক্যাল যে প্র্যাগম্যাটিজম তারা ইম্পর্টেন্স দেয় কিসের ক্ষেত্রে? অ্যাডজাস্টমেন্ট। কি বললাম? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। ওকে, কাদের? সমাজে যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের যে অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডাপ্টেশন তাকে বেশি তারা ইম্পর্টেন্স দেয়। যে এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে একজন ব্যক্তি নিজেকে কি করে মানিয়ে নেবে, নিজেকে কি করে তুলে ধরবে, কি করে সে সামঞ্জস্য বিধান পাবে, নিজেকে গড়ে তুলতে পারবে, তার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে। কি বললাম? বুঝতে পেরেছো? কি বললাম? যে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? এই অ্যাডজাস্টমেন্ট, যে তাদের নিডস কি রয়েছে, নিডস চাহিদা, যে তারা কি চাইছে, যে সমাজের তাদের কি প্রয়োজন, সমাজে তাদের কি প্রয়োজন। অ্যাকচুয়ালি এখানে প্রিপেয়ারিং করা হয় যে জীবনের ক্ষেত্রে কি করে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি করা হয়? তাদেরকে প্রিপেয়ারিং করা হয়। প্রিপেয়ারিং, প্রস্তুতি কিসের জন্য? যে অ্যাডাপ্টেশনের জন্য। তাহলে বায়োলজিক্যাল প্র্যাগম্যাটিজমটা কি? তারা ইম্পর্টেন্স অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপ্টেশন কিসের ক্ষেত্রে? এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে কি করে খাপ খেয়ে নেওয়া যায়, কি করে চলা যায়, কি করে ব্যালেন্স সাধন করা যায়, এই বিষয়গুলোকে বেশি তারা ইম্পর্টেন্স দিয়ে থাকে। ওকে, তো এই ছিল টাইপস প্র্যাগম্যাটিজমের। নেক্সট আমরা আসবো পরিবাদী দর্শনের শিক্ষার লক্ষ্য, aims of education. Aims of education. Aims of education কাদের? প্র্যাগম্যাটিজম, পরিবাদী দর্শনের। তাহলে পরিবাদী দর্শনের শিক্ষার লক্ষ্য। তাহলে পরিবাদী দর্শনের শিক্ষার লক্ষ্য কি ছিল? ডেমোক্রেসি ডেভেলপমেন্ট, ওকে। তাহলে পরিবাদী দার্শনিকদের মধ্যে শিক্ষার লক্ষ্য কি হবে? শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে যে গণতান্ত্রিক চেতনা, যে গণতান্ত্রিক মূল্যবোধ, তার বিকাশ সাধন করানো। কি বললাম? যে শিক্ষার্থীদের মধ্যে কি হবে? তাদের যে ডেমোক্রেটিক যে অ্যাটিটিউড, গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে তৈরি করতে হবে। এটা হবে শিক্ষার প্রধান লক্ষ্য। প্র্যাগম্যাটিজমরা যেটা মনে করে যে ডেমোক্রেটিক্যাল যে কনসেপ্ট, সেগুলো অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে ধারণা দিতে হবে। ওকে, যে অর্থনৈতিক দিক ছাড়াও সামাজিক রাজনৈতিক দিক থেকে তাদের জীবনকে সুরক্ষিত করতে হবে, জীবনে কি প্রয়োজন আমাদের, এই যে গণতান্ত্রিক চেতনা সমাজের ক্ষেত্রে নিজেদের সুরক্ষিত করার জন্য এই বিষয়গুলোকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এই প্রয়োগবাদী দর্শনে। তাই বলেছে যে শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে? শিক্ষার দ্বারা এই যে ডেমোক্রেটিক্যাল যে উন্নয়ন, সেটাকে সঠিকভাবে বিকশিত করতে হবে। নেক্সট তারা ইম্পর্টেন্স দিয়েছে এক্সপেরিমেন্টাল অ্যাটিটিউড। কি বললাম? এক্সপেরিমেন্টাল অ্যাটিটিউড, যে অলওয়েজ শিক্ষার্থীদের মধ্যে কি অ্যাটিটিউড তৈরি করবো আমরা? এই এক্সপেরিমেন্টাল। তাদের কোনো একটা কাজে আমরা পার্টিসিপেট করাবো এবং সেই কাজের দ্বারা তারা যেন অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো রিয়েলিটি বা সত্যিকার উপস্থাপন করতে পারে। তো সেইভাবেই তাদেরকে প্রথম থেকেই প্রিপেয়ারিং করানো বা রেডি করানো, যেটা পরিবাদী দর্শনের একটি শিক্ষার প্রধান লক্ষ্য। এছাড়াও তারা বেশি ইম্পর্টেন্স দিয়েছে অ্যানাবেল, তাদেরকে কি করবো আমরা? সেলফ রিলায়েন্ট। মানে কি? সেলফ রিলায়েন্ট মানে হলো আত্মনির্ভরশীল। কি বললাম?
আত্মনির্ভরশীল বা স্বনির্ভরশীল, যে একজন শিক্ষার্থীকে তাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে নিজের সমস্যা সে নিজেই সমাধান করতে হয়, অন্যের উপর যেন তাকে ডিপেন্ড না করতে হয়। তো প্রথম থেকে তাকে এইভাবে রেডি করা উচিত। এছাড়াও এই প্রয়োগবাদী দর্শন যেটা ইম্পর্টেন্স দেয় যে এডুকেশন শুড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, কি বললাম যে এডুকেশন শুড be real life experience, কি বললাম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যে যে শিক্ষা কেমন হবে, শিক্ষা হবে বাস্তবধর্মী, যে বাস্তব জীবনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, চলার জন্য, বেঁচে থাকার জন্য, সংগ্রাম করার জন্য কি শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন, এই শিক্ষাগুলো সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগে থেকে কি করতে হবে, ধারণা দিতে হবে। যে তাই তারা বলে যে এডুকেশন হবে কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, বাস্তব যে অভিজ্ঞতা সেগুলোকে শিক্ষার্থীদের মধ্যে প্রোভাইড করতে হবে। ওকে, এছাড়াও তাদের মধ্যে যে ডিসকভারি, যে অ্যাটিটিউড, ডিসকভার, যে তারা সব কিছু একটা ডিসকভারি করবে, এই ধরনের অ্যাটিটিউড কিন্তু তাদের মধ্যে গড়ে তোলার কথা কিন্তু এই প্রয়োগবাদী দার্শনিকরা কিন্তু বলে থাকে। ওকে, তাই কি বলেছে তারা, ডেমোক্রেসি ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে, এছাড়া করতে হবে এক্সপেরিমেন্টাল অ্যাটিটিউড, দেন আছে এনাবেল চাইল্ড, সেলফ রিলায়েন্ট, এছাড়াও তারা বলেছে এডুকেশন শুড বি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। ওকে, এই ছিল শিক্ষার লক্ষ্য। এবার আমরা আসব শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, খুব ইম্পর্টেন্ট টিচিং মেথড প্র্যাগম্যাটিজমের, এখান থেকে অনেক কোশ্চেন হয়। টিচিং মেথড, টিচিং মেথড। ওকে, তাহলে প্রয়োগবাদী দর্শনের শিক্ষাদান পদ্ধতি কি ছিল? তাহলে প্রয়োগবাদী দর্শনরা তারা শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়গুলোর কথা বলেছে তা হলো লার্নিং বাই ডুইং, এছাড়াও তারা ইম্পর্টেন্স দিয়েছে প্রজেক্ট মেথড, কি বললাম প্রজেক্ট মেথড আর লার্নিং বাই ডুইং। তাহলে এই যে লার্নিং বাই ডুইং, এই যে কনসেপ্ট লার্নিং বাই ডুইং কি, এটা যে শিক্ষার্থীদের তাদের এমন কিছু কাজ দেব, সেই কাজের দ্বারা তারা কি করবে, তার সমাধান করবে বা সেখান থেকে কিছু শিখবে, এটাই বলে লার্নিং বাই ডুইং, মানে কি হাতে কলমে শিক্ষা। আর এই লার্নিং বাই ডুইং এর যে কনসেপ্ট দিয়েছিল তিনি হলেন জন ডিউই। তো এই লার্নিং বাই ডুইং কিন্তু যে কে দিয়েছিল, এই এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় কিন্তু আসে, তো কে দিয়েছিল, জন ডিউই। ওকে, আর এই প্রজেক্ট মেথড যে কনসেপ্ট দিয়েছিলেন সেটা হচ্ছে কিল প্র্যাকটিক, কি বললাম কিল প্র্যাকটিক। কে দিয়েছিল, কিল প্র্যাকটিক। তো প্রজেক্ট মেথড ওর একটা প্রবলেম, সেই প্রবলেম শিক্ষার্থীরা ফেস করছে এবং তার সলিউশন শিক্ষার্থীরা নিজেরাই করছে। একটা প্রকল্পমূলক পদ্ধতি, তাদের কোনো একটা কাজ দেওয়া হয়, সেই কাজের দ্বারা তারা কি করছে, সেটা তার সলিউশন করছে। ওকে, তো প্রজেক্ট মেথডের কিছু স্টেপস রয়েছে, সেগুলো কি কি? এই স্টেপসগুলো হলো স্টেপ কার প্রজেক্ট। তো এটা কিন্তু অনেক সময় সিকোয়েন্স কি কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা এটা অবশ্যই কিন্তু ভালো করে অবশ্যই ফলো করো। ওকে, তাহলে এখানে সিলেক্ট মেথড, দেন ডিটারমিনেশন, objectives, then plan, construct, okay, then
implementation, then evaluation. এটা হচ্ছে স্টেপস অফ প্রজেক্ট মেথড। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু অবশ্যই আসে। ওকে, তাহলে কি আছে? সিলেকশন মেথড, সিলেক্ট করছে মেথড, তারপর ডিটারমিনেশন অবজেক্টিভস, প্ল্যান অফ কনস্ট্রাকশন, দেন ইমপ্লিমেন্টেশন, তারপর তার ইভালুয়েশন করছে। ওকে, এছাড়াও এই দর্শনে শিক্ষণ পদ্ধতি হিসেবে তার ইম্পর্টেন্স দিয়েছে অ্যাক্টিভিটি থ্রু অ্যাক্টিভিটি, ওকে, যে তারা তাদেরকে শেখাতে হবে কিসের দ্বারা? বিভিন্ন অ্যাক্টিভিটিমূলক কাজকর্মের দ্বারা শিক্ষার্থীদের। এই ছিল তাদের শিক্ষাদান পদ্ধতি। ওকে, তো নেক্সট আমরা আসবো কারিকুলাম। কি বললাম? কারিকুলাম। কারিকুলাম অফ প্র্যাগমাটিজম। কি বললাম? কারিকুলাম অফ প্র্যাগমাটিজম। তাহলে কারিকুলাম সম্পর্কে প্র্যাগমাটিজম কি বলেছে? কারিকুলাম সম্পর্কে পরিবাদী দার্শনিকরা তারা বলেছে যে কারিকুলাম স্পেসিফিক নির্দিষ্ট কোনো পাঠ্যক্রমের কথা কিন্তু তারা উল্লেখ করেনি। পরিবাদী দার্শনিকরা তারা বলেছে যে পাঠ্যক্রম কেমন হবে? পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের কি নিডস, কিসের সাথে? সময়ের সাথে সাথে। যে সময় পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনশীলতার সঙ্গে একজন শিক্ষার্থীকে কিভাবে অ্যাডাপ্টেশন করতে হচ্ছে, কিভাবে মানিয়ে নিতে হচ্ছে, তার জন্য যা যা উপকরণ প্রয়োজন তার জীবনের ক্ষেত্রে, তার শিক্ষার ক্ষেত্রে, সেই বিষয়গুলোকে তারা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। কি বললাম? যে একজন শিক্ষার্থী জীবনে চলার পথে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বা চলার জন্য যা যা প্রয়োজন সেই বিষয়গুলোকে তারা পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। ওকে, তাই তারা বলে যে ইউটিলিটি মানে কি? উপযোগিতা। যে আমাদের জীবনে যে এমন কিছু আমরা নির্ধারিত করব যেটা আমাদের জীবনের ক্ষেত্রে কাজে লাগছে, আমাদের উপকারে আসে, সমাজের উপকারে আসছে, এই ধরনের বিষয়কে পাঠ্যক্রমের মধ্যে নিযুক্ত করার কথা তারা বলে। ওকে, এছাড়াও তারা বলে ইন্টিগ্রেশন মেথডের কথাও তারা বলেছে। ইন্টিগ্রেশন মেথড। তো ইন্টিগ্রেশন মেথড কি? ইন্টিগ্রেশন মেথড হলো যেখানে ফ্লেক্সিবল থাকবে, ডাইনামিক, ওকে, যে যে পাঠ্যক্রম এমন হবে যেটা নমনীয় শিক্ষার্থীদের কাছে পরিবর্তনশীলতার সাথে সাথে কি করবে? সেখানে আমরা পাঠ্যক্রমকে পরিবর্তন করব যেটা শিক্ষার্থীদের জীবনের ক্ষেত্রে উপকারে আসবে বা কাজে লাগবে। তাই তারা এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেওয়ার কথা বলেছে, যে যেটা প্রয়োজন আমাদের জীবনে সেগুলোকে পাঠ্যক্রমে ইনভলভ করা প্রয়োজন, এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য। ওকে, তাই তারা বেশি ইম্পর্টেন্স দেয় সোসাইটি। তাহলে পরিবাদী দর্শন কিন্তু বেশি ইম্পর্টেন্স কিন্তু সোসাইটিকে কিন্তু তারা বেশি ইম্পর্টেন্স দেয়, সমাজ। তারা সমাজের কথা কিন্তু ভীষণভাবে বলে। তাই পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে যে সোসাইটিকে বেশি ইম্পর্টেন্স দেয় কারা কোন দর্শন? অবশ্যই কিন্তু প্র্যাগম্যাটিজম। ওকে, নেক্সট আমরা আসবো ডিসিপ্লিন। কি বললাম? ডিসিপ্লিন। ওকে, শৃঙ্খলা। তাহলে প্রয়োগবাদী দর্শন শৃঙ্খলার ক্ষেত্রে তারা কিন্তু যে এক্সটার্নাল ফোর্সেস
এক্সটার্নাল ফোর্সেস কিন্তু তারা কি, তারা ইম্পর্টেন্স দেয় না। কি বললাম, ইম্পর্টেন্স, তারা ইম্পর্টেন্স দেয় না। ওকে, তারা ইম্পর্টেন্স দেয় কাকে, তারা ইম্পর্টেন্স দেয় সেলফ ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন, তারা ইম্পর্টেন্স দেয় সেলফ ডিসিপ্লিন, ইম্পর্টেন্স দেয় সোশ্যাল ডিসিপ্লিন, সোশ্যাল ডিসিপ্লিন। ওকে, যে একজন ব্যক্তির মধ্যে যে শৃঙ্খলার যে অ্যাটিটিউড সেটা তৈরি হবে কি, তার নিজের মধ্যে থেকে, সমাজের মধ্যে থেকে। কিসের দ্বারা, সে যখন ফ্রিলি কোনো কাজে অ্যাক্টিভিটি করবে, কোনো কাজে অ্যাক্টিভিটি করবে। ওকে, তাহলে তার ডিসিপ্লিনের কথা কি বলে, তার এক্সটার্নাল যে ফোর্সে, যে বাইরে থেকে জোর করে তাদেরকে চাপিয়ে দেওয়া, রুলস রেগুলেশনের মধ্যে রাখা, কঠোরতার মধ্যে রাখা, সেটাকে তারা একসেপ্ট করে না। তারা কি বলেছে, যে শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা সঠিক ডিসিপ্লিন করাতে চাই তাহলে প্রয়োজন কি, ফ্রিলি ছেড়ে দেওয়া। কোথায়, সমাজের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করাতে হবে, পার্টিসিপেট করাতে হবে, পার্টিসিপেট সমাজের মধ্যে। কি বললাম, পার্টিসিপেশন করাতে হবে, পার্টিসিপেশন করাতে হবে। কোথায়, সমাজের মধ্যে। তবেই তার মধ্যে কি তৈরি হবে, স্পন্টেনিয়াস ডিসিপ্লিন। স্পন্টেনিয়াস ডিসিপ্লিন মানে কি, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। ওকে, তাহলে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার জন্য তারা কি বলেছে, তারা বলেছে সোশ্যালি পার্টিসিপেট করাতে হবে, সোশ্যালি, সামাজিক দিকে তারা নিজেরা অংশগ্রহণ করবে এবং সেখান থেকে সোশ্যাল নর্মস যা যা প্রয়োজন সেগুলো তারা ইনকালকেট করবে বা লার্ন করবে। ওকে, তাই তারা এখানে কিন্তু ইম্পর্টেন্স দিয়েছে স্পন্টেনিয়াস ডিসিপ্লিনের কথা, স্পন্টেনিয়াস। আর স্পন্টেনিয়াস ডিসিপ্লিনের জন্য প্রয়োজন পার্টিসিপেশন। কোথায়, সমাজের মধ্যে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে তাদেরকে ইনক্লুড করা। এই ছিল তাদের ডিসিপ্লিন। এরপর আসবো আমরা টিচার রোল। টিচার রোল, টিচার রোল। ওকে, তাহলে প্রয়োগবাদী দর্শনে যে একজন শিক্ষকের ভূমিকা কি হবে সেটা কিন্তু তারা অবশ্যই ব্যাখ্যা করেছে এবং তারা বলেছে যে একজন টিচার যে ভূমিকা সেটা কেমন হওয়া প্রয়োজন, সেটা হওয়া প্রয়োজন অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো একজন শিক্ষকের ভূমিকা হবে তার বন্ধু, যে শিক্ষার্থীদের কি করবে, মেন্টাল তাদেরকে সমর্থন যোগাবে, সমর্থন। তারা কোনো একটা কাজ করছে, সেই কাজের ক্ষেত্রে তাদেরকে আরো উৎসাহী দেবে যে এগিয়ে যাও, মানসিক দিক থেকে তাদেরকে আরো সমর্থন যোগাবে। ফিলোসফার এছাড়াও কি, একজন টিচার কিন্তু কি ভূমিকা পালন করবে, দার্শনিকের ভূমিকা, যে শিক্ষার্থীদের মধ্যে যে জীবনের যে গভীরতা, কি বললাম, জীবনের গভীরতা সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করাবে। এছাড়াও করাবে জীবনের মূল্যবোধ গঠন। ওকে, তাহলে একজন দার্শনিক হিসাবে একজন শিক্ষকের কি ভূমিকা থাকা উচিত, যে শিক্ষার্থীদের মধ্যে যে জীবনের গভীরতা কি সে সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া। এছাড়াও জীবনের কি মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধ সম্পর্কেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষক কিন্তু ধারণা দেবে বা তাদেরকে সঠিকভাবে তৈরি করার পরামর্শ দেবে। এছাড়াও তাকে গাইড হিসেবে ভূমিকা পালন করবে। কি কোনো একটা প্রবলেমে সে পড়েছে, কোনো শিক্ষার্থী, তাকে কি করবে, তাকে দূর থেকে তাকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে, তাকে অবজারভার। তাহলে এখানে কিন্তু বলেছে অবজারভার মানে কি, একজন শিক্ষকের ভূমিকা কি হবে, যে অবজারভার, যে
তাকে বাইরে থেকে অবজার্ভ করবে, যদি দেখে সে কোনো সমস্যায় যুক্ত হয়েছে তাকে সেই সমস্যা কাটিয়ে উঠতে তাকে সাহায্য করবে। তাই এই পরিবাদী দর্শনে যে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এটি কিন্তু একটা ইম্পর্টেন্স কিন্তু কনসেপ্ট পরিবাদী দর্শনে। ওকে, তাহলে শিক্ষকের ভূমিকা কি থাকবে? অবজারভার। তো এই ছিল শিক্ষকের ভূমিকা পরিবাদী দর্শনের। ওকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো কমেন্টের মাধ্যমে। ওকে, নেক্সট ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আসবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।